বাসর ঘরে বউ রেখে স্বামী যখন অন্য মেয়ের শরীরে খিদা মেটাতে ব্যস্ত, তখন আসলে বোঝা যায় দুনিয়াটা ঠিক কতটা কঠিন। আমি আদ্রিতা। বাবা মার ইচ্ছেতে পারিবারিকভাবে রাকিবের সাথে বিয়েটা হয়েছে, কিন্তু আমি দেখতে শ্যাম হওয়ায় রাকিব আমাকে বউ হিসাবে মেনে নিতে পারছে না। রাকিব, সি, তোকে দেখলেই আমার ঘৃণা আসে। এরকম মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে? আজকে ফার্স্ট নাইটটাই নষ্ট করে দিল। আদ্রিতা, আপনি তো দেখে শুনে আমাকে বিয়ে করেছেন। রাকিব, আমার মায়ের পছন্দে তোকে বিয়ে করা? আমার মায়ের চয়েস যে এত খারাপ কে জানে। আমি তো এই রাতটা এমনিতেই নষ্ট করব না, এনজয় করব তোর সামনে, আর তুই শুধু বসে বসে দেখবি। একটা কথা বললে এর ফল কতটা খারাপ হবে বুঝতে পারবি। আদ্রিতা, কালো শ্যাম মেয়ে আসলে গল্পতেই সুন্দর, বাস্তবে তাদের কেউ মন থেকে ভালোবাসে না। কথাগুলো শেষ করে উনি কাকে যেন ফোন করলো। ফোন করার কিছুক্ষণ পর একটা মেয়ে রুমে আসলো। আমার চোখের সামনে দুজন শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, এরকম নোংরা দৃশ্য দেখা লাগবে, তাও আবার এই রাতে। কখনো চিন্তা করিনি এই রাত নিয়ে কত কল্পনা ছিল, কতই না স্বপ্ন দেখতাম। শেষে কিনা কপালে চরিত্রহীন স্বামী জুটলো। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। বাবা মার ওপরে খুব রাগ হচ্ছে, তাদের জন্যই আমার এই অবস্থা। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। চোখ পড়ল বিছানায় তাদের দুজনের নগ্ন শরীরের ওপর। যে স্বামী নিজের বউকে রেখে বাসর ঘরে অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, আর যাই হোক সে কখনো স্বামী হওয়ার অধিকার রাখে না। এখন চাইলেও আমি কিছু করতে পারবো না, কারণ আমার বাবার তেমন কিছুই নেই যে আমি যাওয়ার পর অন্যখানে আবার বিয়ে দেবে। আমরা নিম্নবিত্ত। রুম থেকে বের হয়ে শাড়ি বদলে অন্য শাড়ি পরে পাশের রুমে নামাজ পড়ে নাস্তা বানাতে গেলাম। নাস্তা বানানো শেষে দেখলাম শ্বশুর শাশুড়ি দুজনেই টেবিলে বসে আছেন। এমনও তো অবস্থায় দেখলাম উনি নিচে নামতেছেন। খাবার টেবিলে খাবার দেওয়ার পর উনি যখন খাবার মুখে নিলেন, অমনি সাথে সাথে খুব জোরে আমার গালে একটা থাপ্পড় দিলেন। রাকিব, এটা মানুষের খাবার? জানোয়ারও খায় না এইসব খাবার, বলেই উঠে চলে গেল। শাশুড়ি, কিছু মনে করিস না মা, ও এমনই। আদ্রিতা, কি বলবো কিছু বুঝতে পারছি না, চোখ বেয়ে শুধু পানি পড়ছে। নিজেকে সামলিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। এরপর থেকে আমার ওপরে অত্যাচার শুরু হলো। রাতে নেশা করে এসে একটা সময় তার আমাকে মারধর করা নেশায় পরিণত হয়েছিল। এমন কোনো রাত ছিল না যে সে আমায় মারতো না। প্যান্টের বেল খুলে গরু ছাগলের মতো পিটাতো, আমি সহ্য করতে পারছি না। পুরো পিঠে শুধু মারের দাগ, তাছাড়া আর কিছু নেই। বিয়ের আজ দিয়ে 25 দিন, হয়তো হয়তো মার খেয়ে মরে যাওয়া লাগবে। শাশুড়ি, বৌমা, তোমাকে কতবার বলছি বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো, তুমি তো কথাই শোনো না। এই যৌতুকে বাবা তার সব কিছু বিক্রি করে টাকা দিয়েছেন, এখন তাদের আরও টাকার দাবি। এরপর শ্বশুর শাশুড়ির অত্যাচার শুরু হলো। একটা সময় যাওয়ার পর তারাও আমাকে মারধর করা শুরু করলো। এমন কোনো দিন যায়নি যে যেদিন আমার ভাতের প্লেটে চোখের পানি পড়েনি। সে রোজ রাতে মেয়ে নিয়ে আসে, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, আর আমাকে রুম থেকে বাহির করে দেয়। এরপর আমার জায়গা হলো রান্নাঘরে। আমাকে তারা কাজের বুয়া বানিয়ে ফেলেছে। একটু লবণ কম হলেও মারে, একটু বেশি হলেও মারে। আমি যেটা করি সেটাতেই ভুল ধরে। একটা সময় নিজেকে পাগল মনে হওয়া শুরু করছিলাম। একটা সময় তাদের অত্যাচার এতটাই বেড়ে গেল যে রাতে ঘুমাতেও পারতাম না। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে এটাই চাইতাম, এই জীবন থেকে মুক্তি চাই। রাকিব, মা, এই মেয়েকে দিয়ে আমার হবে না, আমি আর একটা বিয়ে করব। শাশুড়ি, আচ্ছা, কাউকে পছন্দ হলে বলিস, আমি কথা বলবো। রাকিব, আচ্ছা। আদ্রিতা, রুম পরিষ্কার করার সময় এইসব শুনতে পেলাম। রুম পরিষ্কার শেষে তাদের সবারই কাপড় ধুয়ে শুকাতে দিলাম। তারপর রান্না শেষে সবাইকে খাইয়ে আমার কপালে জুটল মাছের কাঁটা আর ঝোল। দিনে 2বার খাবার জুটত, এটাই অনেক ছিল। সেদিন রাতে হঠাৎ শরীরে প্রচণ্ড জ্বর আসলো। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, ঠান্ডায় শরীর কাঁপছে। রান্নাঘরে শুয়ে শরীরে ব্যথায় কাতরাচ্ছি, তারা দেখেও না দেখার ভান করে আছে। হঠাৎ শরীরটা ভারী হয়ে আসতেছে, চোখ ঝাপসা হয়ে আসছে। এমন তো অবস্থায় সে রান্নাঘরে এসে, এই যে চাকরানি, ওঠ, আমার জন্য মাছের স্যুপ বানাই দে, তাড়াতাড়ি বলে চলে গেল। আমি উঠে বসার মতো অবস্থায় নেই। রাকিব, 1 ঘন্টা হয়ে গেল, এখনও খাবার নেই, মাথাটা গরম হয়ে গেল। রান্নাঘরে যেয়ে দেখলাম যে সে আরাম করে ঘুমাচ্ছে, মাথাটা নষ্ট হয়ে গেল। কল থেকে 1 গ্লাস পানি নিয়ে তার মুখে মারতেই দেখলাম যে নড়ে চড়ে উঠল। রাকিব, এই চাকরানি, ওঠ। চিৎকার শুনে বাবা মা দুজনে চলে আসছে।
রাগ কন্ট্রোল করতে না পেরে বেলটা খুলে কয়েকটা দেওয়ার পর মা বলল, কি করছিস, মরে টরে গেল নাকি? রাকিব, মরে গেলে যাক, তাতে আমার কি? এইসব গরিবের মেয়ে, মরে গেলে কিছু যায় আসে না। রান্নাঘরের মেঝে থেকে তুলে, মা কি করতেছিস এসব? রাকিব, বাসা থেকে বের করে দিচ্ছি বলে রাস্তায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এত ঝড় বৃষ্টির মধ্যে গাড়ি থেকে লাথি মেরে রাস্তায় ফেলে দিলাম। ছিটকে গিয়ে গাছের সাথে লেগে মাথাটা ফেটে রক্ত পড়ছিল। হয়তো এতক্ষণে মরেই গেছে। মা, কি করলি মেয়েটাকে? রাকিব, রাস্তায় ফেলে দিয়ে এসেছি, এতক্ষণে হয়তো মরে পড়ে আছে বলেই ঘরে চলে আসলাম। সাইদ, কাজটা শেষ করে আজকে একটু দেরি হয়ে গেল। আমি আবু সাইদ সরকার, একটা গার্মেন্টসের ম্যানেজার পোস্টে আছি। যা বেতন পাই তা দিয়ে ভালোভাবে আমাদের সংসারটা চলে যায়। হঠাৎ এত রাতে বৃষ্টি আসবে জানলে ছাতাটা নিয়ে আসতে। আমার সচরাচর এমন রাত হয়। এখন রাত 11টা বেজে 22 মিনিট। ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোয় আবছা আবছা করে দেখতে পাচ্ছি কেউ একজন রাস্তায় পড়ে আছে। ভয়ও করছে আবার মনও মানছে না। এক পা দু পা করে এগিয়ে গিয়ে দেখলাম একটা মেয়ে পড়ে আছে, মাথা থেকে রক্ত পড়ছে। হয়তো অ্যাক্সিডেন্ট করছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। পুলিশ কেস যদি হয় তবুও এমন অবস্থা দেখে তো চুপ থাকা যায় না। এখান থেকে বাড়ি আমার কাছেই, তাই কোলে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হাসপাতালে নিয়ে গেলে পুলিশ কেস হতে পারে। বাসায় আসতেই, মা, কাকে নিয়ে আসছিস তুই? সাইদ, পরে বলছি, আগে তুমি ভেতরে তো যাইতে দাও। ভেতরে নিয়ে গিয়ে মেয়েটাকে শুয়ে দিলাম। ফার্স্ট এড বক্সটা এনে মাথায় ব্যান্ডেজ করে দিয়ে, মা, তুমি ওর কাপড়গুলো বদলে তোমার একটা শাড়ি পরিয়ে দাও। মা, আচ্ছা তুই বাহিরে যা। মেয়েটার শাড়িটা খুলতেই পুরো পিঠে শুধু মায়ের দাগ, তাছাড়া কিছু নেই। তার উপর তখনই অবাক হলাম যখন ব্লাউজটা খুলে দেখতে পেলাম শরীরে এমন কোনো অংশ বাদ নেই যেখানে মায়ের দাগ নেই। নিশ্চয়ই কোনো মানুষরূপী জানোয়ার এমন করেছে। মানুষ এমনটা কিভাবে করতে পারে? শাড়িটা বদলে দিয়ে বাহিরে এসে মা বাইরে এসে আমাকে ডাক দিল, সাইদ। হ্যাঁ বলো। এই মেয়েটাকে কোথা থেকে পেয়েছিস? সত্যি করে বল আমাকে। সাইদ, মা, আমি অফিস থেকে ফিরছিলাম, তখন এই মেয়েটাকে। তারপর মাকে সব কিছু খুলে বললাম। মা, ও আচ্ছা, নিয়ে এসে ভালো করেছিস। মেয়েটা হয়তো কোনো জানোয়ারের হাত থেকে রক্ষা পেয়েছে। সাইদ, কেন? মা, মেয়েটার পুরো শরীরের ক্ষত ছাড়া আর কিছু নেই। এত নির্যাতন একদিনে হতে পারে না। সাইদ, কে জানে, মেয়েটা সুস্থ হলে বোঝা যাবে। 4 ঘন্টা পর, 3টা 45 মিনিট। আদ্রিতার হঠাৎ জ্ঞান ফিরে আসলো। চোখ খুলতেই চারদিকে নতুন নতুন মনে হচ্ছে। হাত দিয়ে আশেপাশেরটা নেড়ে দেখলাম এটা তো বিছানা, কিন্তু আমি কোথায়? সাইদ, হঠাৎ মেয়েটা নড়ে চড়ে উঠল। আপনার জ্ঞান ফিরে এসেছে, যাক, চিন্তামুক্ত হলাম। আদ্রিতা, কে আপনি আর আমি এখানে কেমনে? সব কিছু এলোমেলো মনে হচ্ছিল। এটা কোনো স্বপ্ন। বিছানা থেকে উঠে বসতে চাচ্ছিলাম, কিন্তু ওঠার মতো শক্তিটুকু নেই। সাইদ, আপনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলেন। আমি আপনাকে আমার বাসায় নিয়ে এসেছি। আদ্রিতা, হঠাৎ মনে হলো শাড়িটা তো আমার না। সাইদ, ভয় পাইন না, আমার মা আপনার শাড়িটা চেঞ্জ করে দিয়েছে। আদ্রিতার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি রাস্তায় কেমনে? সাইদ, আপনার শরীর দুর্বল, আপনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, আপনি রেস্ট নিন। আদ্রিতা, মাথায় হাত দিয়ে দেখলাম মাথায় ব্যান্ডেজ করা। আমার সাথে কি হয়েছিল আমি কিছুই বলতে পারছি না। সাইদ, মেয়েটার রুম থেকে লাইটটা অফ করে রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই হঠাৎ এই মেয়েটার ছবি চোখে ভেসে উঠল। কি হচ্ছে এটা আমার? মেয়েটা দেখতে উজ্জ্বল শ্যামলা, কিন্তু মেয়েটার চেহারা একটা মায়া কাজ করে। পুরো রাত ঘুমাতে পারলাম না। চোখ বন্ধ করলেই মেয়েটার ছবি চোখে ভেসে ওঠে। সকালে উঠে আমি অফিসে চলে আসলাম। আদ্রিতা, সকালবেলা একজন ভদ্র মহিলা প্লেটে নাস্তা নিয়ে আসলো। ভদ্র মহিলা, কি নাম মা তোমার? আদ্রিতা, আমার নাম আদ্রিতা। ভদ্র মহিলা, ও আচ্ছা, খুব সুন্দর নাম। এই নামটা আমার আমার ছেলের অনেক পছন্দের। নাস্তাটা খেয়ে নাও। এখন শরীর কেমন আছে? আদ্রিতা, কিছুটা ভালো। ভদ্র মহিলা, কাল ভীষণ জ্বর ছিল, শরীরে এখন কি জ্বর কমেছে? আদ্রিতা, না, এখন সুস্থ আছি। ভদ্র মহিলা, তুমি নিজে খেতে পারবে নাকি আমি খাইয়ে দেব? আদ্রিতা, নিজেই পারবো। পৃথিবীতে এখনও ভালো মানুষ বেঁচে আছে। এখানে না আসলে বুঝতেই পারতাম না। নাস্তাটা খেয়ে ভদ্র মহিলা, তুমি রেস্ট করো, আমি পরে আসতেছি বলেই চলে গেল। আদ্রিতা রুমে শুয়ে থাকতে
কেমন জানি লাগতেছে। বিছানা থেকে উঠে বাইরে গিয়ে দেখলাম ভদ্র মহিলার টিফিন বক্সে ভাত তুলতেছেন। আমাকে দেখে বলল, তুমি এখানে? আদ্রিতা: না মানে এমনি, ভালো লাগছিল না একলা তাই। ভদ্রমহিলা: ও আচ্ছা, আমার ছেলের জন্য খাবার দিচ্ছি, ও আবার বাহিরের খাবার খেতে পারে না। আদ্রিতা: আদ্রিতা: ও। ভদ্রমহিলা: বসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? না থাক, মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তবুও বলে ফেললাম, আপনারা কি দুজনের এত বড় বাসায় থাকেন? ভদ্রমহিলা: আমি আর আমার ছেলে। ওর বাবা ওর জন্মের কিছুদিন পরে মারা গেছেন। আদ্রিতা: ও, আমি বলতে চাচ্ছিলাম যে আমি চলে যেতে চাচ্ছি। ভদ্রমহিলা: সে কি, তুমি সুস্থ হওয়া না পর্যন্ত কোথাও যেতে পারবে না? এভাবে কয়েকদিন কেটে গেল। মেয়েটার সাথে থাকতে থাকতে মেয়েটার প্রতি একটা মায়া জন্মে গেছে। এরকম একটা মেয়ের সাথে মানুষ এমন কেমনে করতে পারে, তাই আজ হঠাৎ করে মুখ ফসকে বলে ফেললাম ওই দাগগুলোর কথা। তখন আদ্রিতা কাঁদতে কাঁদতে সব কিছু খুলে বলল। বলা শেষে দেখলাম ওনার চোখেও পানি। আদ্রিতা: তুমি এত অত্যাচার কেন সহ্য করছিলে? ওই জানোয়ারটা দিনের পর দিন তোমাকে টর্চার করছিল, আর তুমি মুখ বুজে সহ্য করছিলে? আদ্রিতা: এছাড়া আমার কি আর করার ছিল? যাওয়ার মতো কোনো জায়গা নেই। এইসব অত্যাচার সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছিল। আজ সত্যি আমি মন থেকে বলছি, আমার যেতে ইচ্ছে করছে না। অন্যদিকে রাকিবের বাবা, রাকিবের মা, সব শেষ আমাদের। আমাদের ব্যবসায় ডুবে গেছে, সাথে সাথে এই বাড়িটাও চলে গেছে। আরও 50 লাখ টাকা মানুষ পাবে। কাঁদতে কাঁদতে বলল রাকিব। কি বলছো বাবা তুমি এইসব? এখন আমাদের কি হবে? রাকিবের বাবা: জানি না, তুই এবার কিছু একটা কর। এতদিন তো বাপের টাকায় ফুর্তি করলি। রাকিবের মা: এত টাকা কোথায় পাবো আমরা? রাকিবের বাবা: তাও জানি না। রাকিবের বাবা: এবার তুই কিছু একটা কর, সংসারের হালটা ধর। তোর বাপ হয়ে এটাই তোর কাছে আমার শেষ চাওয়া। এভাবে আর কতদিন চলবে? এখন তো আমাদের কাছে খাওয়ার মতো টাকাও নেই, পথে বসা ছাড়া উপায় নেই। সাইদ: হঠাৎ আজ স্যার আমাকে ডেকেছেন? যার এই গার্মেন্টসটা। সাইদ: স্যার আসতে পারি? স্যার: আসো। ভেতরে আসতেই দেখলাম স্যারের আরও বাকি 4টা গার্মেন্টসের ম্যানেজারগুলোও আসছে। স্যারের হাতে একটা 8 লাখ টাকার চেক দিয়ে সবাইকে বলল, এ মাসের কর্মচারীদের বেতন দিতে টাকা শর্ট পড়বে, উনি পরে দেবে। আমি চেক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই মা: মা, কী রে, শুয়ে আসিস কেন? সাইদ: ভালো লাগতেছে না, শরীরটা কেমন করছে। আদ্রিতা: আমি হাত পা গুলো টিপে দিব? সাইদ: না, লাগবে না। বলার পরও দেখলাম মেয়েটা চাপতেছে। আদ্রিতা: আপনারা এতদিন আমাকে আপনাদের এখানে থাকতে দিলেন, এত ভালো ভালো খাওয়াইলেন, আর তার জন্য তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এটা তার কাছে কিছুই না। সাইদ: সি সি। সাইদ: সি সি, আমি যা করেছি মন থেকেই। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন ব্যাংকে যাওয়ার সময় দেখলাম এটা 8 কোটি টাকার চেক, কিন্তু স্যার তো 8 লাখ টাকার দেওয়ার কথা ছিল, হয়তো ভুল করে লিখে ফেলেছেন। স্যারের অ্যাকাউন্টে 8 কোটি টাকা। আমি ব্যাংকে না গিয়ে স্যারের কাছে গেলাম। সাইদ: স্যার, আমাকে আপনি 8 কোটি টাকার চেক দিয়েছেন। স্যার: কই দেখি। ও, সত্যিই তো। আচ্ছা, তুমি একটু পর আসো। সাইদ: আচ্ছা স্যার। কিছুক্ষণ পর স্যার ফোন করলেন। আমি ওনার রুমে যেতেই দেখলাম কালকে সবাই আসছে। স্যার, বসো। সাইদ: জি। সাইদ বসতেই স্যার বলল, আসলে আমি কালকে ইচ্ছে করে সবার চেকে 8 লাখ টাকার পরিবর্তে 8 কোটি লিখেছিলাম আপনাদের পরীক্ষা করার জন্য। আপনারা সবাই ফেল করেছেন। পরীক্ষায় একমাত্র সাইদ বাদে সে একমাত্র ব্যক্তি যে এত টাকা পেয়েও তার প্রতি কোনো লোভ নেই। আসলে আমি দুবাইয়ে সেটেল হচ্ছি, তাই একজন ভরসা করার মতো মানুষ খুঁজছিলাম, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার ভেতরে কোনো লোভ নাই। আমি তাকে পেয়ে গেছি। সাইদ, তুমি আজ থেকে আমার সব গার্মেন্টসগুলো দেখাশোনা করবে, আমার জায়গায় তুমি বসবে। আজ থেকে আমার 5 গার্মেন্টস তোমার। সাইদ: আমি কি শুনছি এইসব? বিশ্বাস করতে পারছি না। স্বপ্ন মনে হচ্ছিল সব কিছু। স্যার, তুমি আজকে থেকে এই গার্মেন্টসের মালিক। এরপর সে আমাকে চেয়ারে বসিয়ে দিয়ে হাতে গাড়ির চাবিটা তুলে দিল। স্যার ওনার চেয়ারে বসিয়ে দিয়ে হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বলল, নিচে গাড়িসহ ড্রাইভার আছে, আজ থেকে প্রাইভেট কার করে অফিসে আসবা। সাইদ: আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, তিনি চাইলে সব পারেন। এত খুশি খবর মাকে সামনাসামনি দিব। স্যার,
সাইদ, আজকে রাকিব নামের একজন আসবে। যদি ছেলেটাকে ভালো লাগে তাহলে তোমার পোস্টে নিয়োগ দিবা। সাইদ, আচ্ছা স্যার। রাকিব, একটা গার্মেন্টসে যাচ্ছি, বাবার বন্ধুর গার্মেন্টসের ম্যানেজার পোস্টে নাকি একজন লোক নিবে। সাইদ, রুমে বসেছিলাম এমন সময়। রাকিব, স্যার আসতে পারি? সাইদ, আসো। দেখি কাগজপত্র। রাকিব, এই নেন স্যার। সাইদ, কাগজ দেখে পারবেন তো ভালোই কাজ সামলাতে। আমার কিন্তু ফাঁকিবাজ মানুষ পছন্দ না। রাকিব, পারবো স্যার, আমার এই চাকরিটা খুব দরকার। আমার পুরো পরিবার না হলে পথে বসে যাবে স্যার। সাইদ, বুঝলাম, যদি কোনো কারণে মনে হয় আপনি এই পোস্টের জন্য সঠিক নন তাহলে কিন্তু বাদ পড়বেন। রাকিব, আচ্ছা স্যার। অন্যদিকে ভদ্র মহিলা, আমি একটা কথা বলবো, তুমি রাখবে? আদ্রিতা, বলেন, আমি আমার জীবন দিয়ে হলেও রাখবো। ভদ্র মহিলা, আমি সারা রাত ভাবছি আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব। আদ্রিতা, কি বলছেন আপনি এইসব? ভদ্রমহিলা, যা বলছি ভেবে চিনতে বলছি। আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। আদ্রিতা, আপনার পছন্দ হলেই তো আর হবে না। আমাকে কখনো আপনার ছেলে পছন্দ করবে না, কারণ উনি আমার থেকে কত ভালো মেয়ে ডিজার্ভ করেন বলে বোঝানোর মতো না। ভদ্র মহিলা, আমার ছেলেকে আমি চিনি, ও কখনো আমার কথার ওপর কথা বলবে না। আর তুমি এই বাড়িতে আসার পর আমার মনে হচ্ছে পরিবারে লক্ষ্মী এসেছে। সব কিছু এত সুন্দর চলছে, আর সব কিছুতেই কেমন জানি সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এমন সময় একটা নতুন গাড়ি বাড়ির সামনে এসে থামালো। তখনই গাড়ি থেকে দেখলাম সাইদ বের হয়ে আসলো। মা, তুই গাড়ি কিনলি নাকি? সাইদ, না। মা, তাহলে? সাইদ, মা, তুমি বিশ্বাস করতে পারবে না, আমি আর ম্যানেজার নেই, আমি এখন 5টা গার্মেন্টসের মালিক। মাকে সব কিছু খুলে বললাম। মা, সত্যিই? সাইদ, হুম। মা, যাক, এই একটা সুন্দর দিনে তাহলে শুভ কাজটা সেরে নেওয়া যাক। সাইদ, কথাটাই বলতেই যাবে এমন সময় আদ্রিতা হঠাৎ করে। সাইদ, শুভ কাজ, সেটা আবার কিসের? মা, আমি কাল রাতে সারা রাত ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এখন তুই হ্যাঁ বললেই হয়। সাইদ, বুঝলাম, কিন্তু সেটা কি? মা, আসলে তুই তো আদ্রিতার বিষয়টা জানিস, ওর অতীত সম্পর্কে তো সব কিছুই জানিস। সাইদ, মা, আমি ওর সাথে তোর বিয়ে দেব। সাইদ, কি বলছো তুমি এইসব? এটা কখনো সম্ভব? মা, সম্ভব না কেন? আমার আদ্রিতাকে খুব ভালো লেগেছে। সাইদ, আমারও তো ভালোই লাগে, তাও একটু ঢং না করলে কেমন দেখায় না? মনে মনে বলল। আমি ভেবে চিনতে দেখি। মা, বিয়ের পর ওইসব ভেবে চিনতে দেখিস। সাইদ, কি আর করার, যেহেতু ভালোই লাগে, আর এমন একটা মেয়ে বিয়ে করলে আল্লাহ তাআলা খুশি হবেন। আর কি, বিকেলে মা আমাদের কিছু আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধবকে ইনভাইট করলো। তারপর ঘরোয়াভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে আমি রুমে গিয়ে শুয়েছিলাম, ঠিক তখনই মা। কী রে, তুই শুয়ে আছিস কেন এই সময়? সাইদ, শুয়ে থাকলে কি হবে? মা, তোর না কিছুক্ষণ আগে বিয়ে হলো? তা বউ বাছুর ঘরে আগে আসবে, তা না করে তুই আগে এসেই শুয়ে আসিস। সাইদ, ওইগুলো আদিম যুগের নিয়ম কানুন। মা, বাহিরে যা, আসছে ডিজিটাল যুগের। সাইদ, মা, তুমিও না। কি আর করার, এক বুক কষ্ট নিয়ে ছাদে এসে বসেছিলাম। এমন সময় মনে হলো ঘাড়ে কেউ হাত রেখেছে। পিছন ঘুরে দেখি আদ্রিতা। তুমি এখানে? আদ্রিতা, হুম। সাইদ, এসো বসো, কিছু বলবো। আদ্রিতা, আমাকে বিয়ে করে আপনি মনে হয় খুব কষ্ট পেয়েছেন। সাইদ, কে বলল তোমাকে এসব? আদ্রিতা, আপনাকে দেখে বোঝা যাচ্ছে। সাইদ, মানুষকে বাহিরের দিক থেকে দেখে কখনো বিচার করতে হয় না। আর আমি কখনো কাউকে বাহিরের দিক থেকে দেখে বিচার করি না। কে কালো কে সাদা তাতে কিছু যায় আসে না, কারণ রূপ যৌবন সারা জীবন থাকে না, একটা সুন্দর মন মৃত্যু আগ পর্যন্ত থাকে। তুমি হয়তো ভাবছো আমি মার কথায় বিয়েটা করেছি। এটাও ঠিক, কারণ আমি মায়ের কথায় ফেলতে পারি না, কারণ জন্মের পর বাবাকে দেখি নাই। মা কত কষ্ট করে মানুষ করেছে আমাকে, সেটা একমাত্র আমি জানি। আর সে মা কখনো আমার খারাপ চাইবে না। আদ্রিতা, আপনার মন আসলেই অনেক সুন্দর, আর আপনার মতো মানুষ আমার জীবনে আসবে আমি কখনো চিন্তাও করতে পারিনি। সাইদ, ওইগুলো চিন্তা ভাবনা নায়ক নায়িকাদের আসে, আমি সামনাসামনি আসি। আদ্রিতা, ধুর, আপনিও না। সাইদ, সত্যি কথা বলতে কি, আমারও তোমাকে ভালোই লাগতো, কিন্তু আমি কাউকে কখনো বলতে পারিনি। আর আমি বলতেও পারি না। অনেক সুন্দর সুন্দরী মেয়ে দেখছি, কিন্তু তাদের মুখে তোমার মতো মায়া দেখতে পাইনি। আদ্রিতা, আমার আবার মুখে মায়া একটু কেমন জানি শুনতে লাগতেছে। সাইদ, কেমন মানে? তুমি যেন তেমনি সুন্দর, সৃষ্টিকর্তা সবাইকে সুন্দর করে বানিয়েছেন।
আমার তোমার কাছে একটাই চাওয়া, জীবনে যাই হোক না কেন আমার বিশ্বাস কখনো ভেঙো না। আদ্রিতা, আমার জীবন দিয়ে হলেও আমি কখনো আপনার বিশ্বাস ভাঙবো না। তখনই, মা, কিরে তোরা রুম বাদ দিয়ে কি সারা রাত ছাদেই থাকবি? সাইদ, হ্যাঁ, তোমার অত্যাচারে তো কোথাও থাকা যাচ্ছে না, কি আর করার। রুমে আসতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারিদিকে হঠাৎ ঝড় উঠে গেল, সাথে বৃষ্টি, ঝরালো বাতাস জানালা দিয়ে এসে আদ্রিতার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। বজ্রপাতের আলোয় মুখটা একটু করে জ্বলে উঠছে। কি একটা রোমান্টিক মুহূর্ত, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আদ্রিতাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিতেই দেখলাম ওর পুরো শরীর শিউরে উঠছে। জীবনে প্রথম আজ কোনো মেয়েকে চুমু খেলাম, ভালোই লাগছে। আর এই প্রথম কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হলাম। সাইদ, তুমি এতদিন ভার্জিন ছিলা? আদ্রিতা, আমি প্রথম আজ আপনার সঙ্গে দৈহিক সম্পর্কে আবদ্ধ হলাম। সাইদ, তাহলে এর আগে তোমার স্বামী তোমার সাথে কিছু করেনি? আদ্রিতা, না, সে তো কখনো আমার হাত ছুঁয়ে পর্যন্ত দেখেনি। কাজের লোকের চাইতেও বেশি কিছু বানিয়ে রেখেছিল। আমি যে একটা মানুষ সেদিকে কোনো খেয়ালই ছিল না। সাইদ, যাই হোক, সেটা তোমার অতীত, আর সেটাকে দুর্ঘটনা মনে করে সব কিছু ভুলে যাও। এভাবে আমাদের দিনগুলো কাটছিল। অন্যদিকে সাইদ, এই রাকিব তো ভালোই ফাঁকিবাজ, আজ ওর কিছু একটা করতে হবে। রাকিব, মা, কত টাকা যৌতুক দেবে? মা, 15 লাখ টাকা। রাকিব, আচ্ছা, তাহলে কোনো সমস্যা নাই, তুমি হ্যাঁ বলে দাও। মা, আচ্ছা। রাকিব, মা, আমি কাজে গেলাম, কিছুক্ষণ পর স্যার আসবো। সাইদ, হ্যাঁ, কি খবর তোমার? কাজে ফাঁকিবাজিগুলো আমার পছন্দ না, তোমাকে 1 মাসের জন্য বরখাস্ত করলাম। রাকিব, স্যার, আর এমন করব না, প্লিজ স্যার। সাইদ, কোনো কিছু শুনতে হবে না, বেরিয়ে যাও। রাকিব দুর্বল মনে মনে বলল, পকেটে 1000 টাকা আছে, এই তো উঠে গেল মেয়ের নেশা। পতিতালয়ে এসে নিজের চাহিদা মিটিয়ে বাসায় আসে। মা, সামনের সপ্তাহে বিয়ে ঠিক করেছি, তুই আগের বারের মতো করিস না। ইয়ে কিন্তু গরিব ঘরের মেয়ে না, আর এখন আমরা প্রবাদশালীও নেই, মাথায় রাখিস। আর তোর কিন্তু মেয়ের নেশা খুব। রাকিব, ছাড়ো ওইসব, এক মেয়ে দিয়ে আমার কিছু হবে না। আর আমি বিয়ে করেছি টাকার জন্য, ওইসব সংসার টংসার আমার ধারা হবে না। বলে চলে আসলাম। কিছুদিন পর আমার বিয়েটা হয়ে গেল, মেয়েটা চলার মতো আর কি। 15 দিন পর। আদ্রিতা, হ্যালো। সাইদ, বলো। আদ্রিতা, আমি আপনার অফিসে যাচ্ছি। সাইদ, কেন? আদ্রিতা, মা বাসায় নেই, কিছু ভালো লাগতেছে না। সাইদ, আচ্ছা, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি। আদ্রিতা, আচ্ছা। কিছুক্ষণ পর ড্রাইভার এসে নিয়ে গেল উনার অফিসে। যেতেই হঠাৎ শুনলাম লিফট নষ্ট। সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, এমন সময় রাকিব আদ্রিতাকে দেখে অবাক হয়ে গেল। কিভাবে এখনো বেঁচে আছে? আদ্রিতা, বুকের ভেতর একটা ভয় কাজ করতে লাগলো। রাকিব, ফকিরনি, তুই এখানে চাকরি খুঁজতে আসিস মনে হয়, কিন্তু আফসোস, তুই চাকরি পাবি না। আমি এখানকার ম্যানেজার। আদ্রিতা, আদ্রিতা কিছুই বলতে পারছে না। রাকিব, আমার সামনে আসবে এটা আমি কল্পনাও করতে পারিনি। রাকিব, বেরিয়ে যায় এখান থেকে, যত সব গরিব কোথাকার। আর নতুন শাড়ি কি ভিক্ষা করে নিচ্ছিস নাকি, না কেউ দান করে দিয়েছে? হা হা, ঠিক তখনই একজন কর্মচারী, স্যার, আপনি কাকে কি বলতেছেন? উনি কে জানেন? আর স্যার জানলে আপনার কি হবে জানেন? রাকিব, তুই চিনবি না একে। কর্মচারী, ম্যাডাম, আপনি এখান থেকে যান। রাকিব, ম্যাডাম, পাগল নাকি? কর্মচারী, পাগল আপনি, আর আজকে আপনার চাকরি তো গেছে। উনি সাইদ স্যারের বউ। রাকিব, হা হা, সত্যিই হাসালে তুমি। এ মেয়েটা স্যারের বউ, আর এটা আমাকে বিশ্বাস করা লাগবে? কর্মচারী, বিশ্বাস করলে করবেন, না করলে নাই, কিছুক্ষণ পর বুঝতে পারবেন। ঠিক তখনই সাইদ বাহিরে চেঁচামেচি শুনে বাহিরে আসে। যা শুনতে পায় তা শুনে তো অবাক। রাকিব, স্যার আপনি? সাইদ, তোমার সাহস কি করে হয় ওর সাথে এমনভাবে কথা বলার? রাকিব, স্যার, আমি বুঝতে পারিনি। বুঝতে পারলেও তোমার ক্ষমা নেই, তুই আসলে সেই রাকিব আদ্রিতার পাশে দাঁড়িয়ে। তোমার কোনো মাফ হবে না, তোমার চাকরি আজ থেকে শেষ, অ্যান্ড গেট লস্ট মাই অফিস। রাকিব, স্যার প্লিজ এমনটা করবেন না, প্লিজ। সাইদ, তুমি মানুষ হলে ভেবে দেখতাম, তুমি জানোয়ারের চেয়েও খারাপ। একটা মেয়ের ওপরে যে এত অত্যাচার করছো, তার কোনো ক্ষমা হয় না। নিজের বউকে রাস্তায় ফেলে দিতে লজ্জা লাগেনি? এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ না। তোমার চেহারা আমার দেখতে ইচ্ছে করছে না, বেরিয়ে যাও। মনের মধ্যে রাগ নিয়ে বেরিয়ে আসলো, এই অপমানের প্রতিশোধ নেবে। রুমে এসে, সাইদ, তুমি কাঁদছো আবার কেন? আদ্রিতা, আমার প্রচুর ভয় করতেছিল, তখন রাকিবের সাথে এভাবে দেখা হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। সাইদ, আল্লাহ তোমার সাথে হওয়া অত্যাচারের শাস্তি তাদের দিয়েছে, পথে বসা ছাড়া কোনো উপায় নেই। রাকিব,
বাড়িতে আসতেই তিশা পানি নিয়ে আসলো। মেজাজ এমনিতেই খারাপ ছিল, পানির গ্লাসটা ফেলে দিতে, মা কি হলো তোর, আবার এত রাগ কেন? আবার অফিস থেকে এখন চলে আসলি যে? রাকিব, চাকরি চলে গেছে আমার। মা, কি কোনো কিছু কি করছিস তুই আবার? রাকিব, যা করার ওই মেয়েটা করেছে। মা, কোন মেয়ে, পাগল হয়ে গেলি নাকি? রাকিব, হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। আজকে যা দেখছি তা দেখে পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মা, কি হয়েছে খুলে বল আমাকে। রাকিব, মা ওই আদ্রিতা, আমি যে অফিসে কাজ করতাম সেই অফিসের মালিকের বউ এখন। মা, কি, এটা কেমনে সম্ভব? ওর মতো একটা মেয়েকে এত বড় একটা মানুষ বিয়ে করলো, আর তুই না বললি ও মরে গেছে? রাকিব, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেছে। ওর জন্য আজ চাকরিটা চলে গেল আমার। কত অপমান করলো কতগুলো কর্মচারীর সামনে। এখন দেখি ওর চেহারাও অনেক পরিবর্তন হয়েছে। মা, হবে না বড় লোকের খাওয়া দাওয়া গরিবের কপালে। রাকিব, আমি এর প্রতিশোধ নেব। দরজার ওপাশ থেকে বাবা সব শুনে রুমে আসলো। বাবা, এগুলো তোর পাপের শাস্তি, আমাদের ভুগতে হচ্ছে। আসলে তোর মা শিক্ষা দিতে পারেনি। জন্ম থেকে তোর মা তোর ভুলগুলো প্রশ্রয় দিয়ে গেছে, সাথে আমিও। এজন্য মানুষ হতে পারিসনি। ওই মেয়েটা আসলে একটা লক্ষ্মী ছিল। তোর সঙ্গে বিয়ে হওয়ার পর আমার ব্যবসায় কত লাভ ছিল। যেদিন বাসার বাইরে ফেলে দিয়ে আসলি সেদিন থেকেই সব কিছু ডুবে গেল। তোর পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে দিল। তিশা কথাগুলো শুনে অজান্তেই চোখ থেকে পানি চলে আসলো। কি করে একটা মানুষ এতটা খারাপ হতে পারে? যাই হোক, এমন একটা মানুষের সঙ্গে সংসার করা যায় না। আপনার ছেলে এত খারাপ, আগে জানলে কখনো বিয়ে করতাম না। আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। আমার বাবার দেওয়া 15 লাখ টাকা ফেরত দিয়েন। গরিব ফকির রিক্সাওয়ালা হলেও তার সঙ্গে সংসার করা যেত। 3 বেলা হয়তো খেতে পারতাম, কিন্তু সুখ তো থাকতো। এমন একটা খারাপ মানুষের সঙ্গে আমি থাকতে পারবো না বলেই কাপড় চোপড় গুছিয়ে চলে যাচ্ছি বাসায়। বাবা, বৌমা যেও না প্লিজ বৌমা। কে শোনে কার কথা? বাবা, দেখলি তো তিশাও চলে গেল। তোর কপালে ভালো কিছু নেই, চলে যা এই বাসা থেকে। মা, কি বলছো তুমি এইসব? বাবা, যা বলছি ঠিক বলছি। এত দরদ থাকলে তুমিও চলে যাও, তাও শান্তিতে থাকতে দাও আমাদের। রাকিবকে বাসা থেকে তাড়িয়ে দিল। পকেটে একটা 2 টাকার নোট। কি করবে এখন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অসহায়ের মতো। আদ্রিতা, আপনি কি সারাদিন এভাবেই বসে থাকেন? সাইদ, তেমন কিছু করতে হয় না, টুকটাক দেখাশোনা এইটুকুই। আদ্রিতা, আচ্ছা আমি তাহলে যাই, মা হয়তো চলে আসছে। সাইদ, আসুক, বিকেলে একসাথে যাব। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বাসায় না গিয়ে নদীর পাড়ে বেড়াতে গেলাম। নদীর পাড়ে বালুর ওপরে হাঁটতে ভালোই লাগে। দুজন দুজনের হাত ধরে হাঁটার ফিলিংসটাই আলাদা। আদ্রিতা, আমার স্বপ্ন মনে হয়, এটা যদি সত্যি স্বপ্ন হয় তাহলে যেন কখনো না ভাঙে। সাইদ, কি বলছো মনে মনে? আদ্রিতা, কিছু না, আমার জীবনে সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার এই সুখে যেন কারো নজর না লাগে। সাইদ, লাগবে না। তারপর রাতের বাইরে ডিনার করে বাসায় গেলাম। সত্যি কথা বলতে আদ্রিতা বাসার আসার পর সব কিছুতেই আমি শুধু উপরে উঠছি। মা হয়তো সত্যিই বলছে এটা একটা লক্ষ্মী। আমার যেমন একজন জীবনসঙ্গীর দরকার ছিল, তার সব গুণ আদ্রিতার মধ্যে আছে। এমন কোনো রাত নেই যে রাতে আমি বাড়ি আসার পর শোয়ার সময় ও আমার হাত পাও টিপে দেয়নি, তবুও কোনো কথা শোনে না। বাসায় কাজের মানুষও রাখতে দেয় না, মাকেও কিছু করতে দেয় না। সব কিছু নিজেই করে। কত করে বারণ করি, কিন্তু কিছুই শোনে না। তার চাওয়া পাওয়া কিছুই নেই, টাকা পয়সা সোনা গহনা কিছুর প্রতি এক বিন্দুও লোভ নেই। আজ রাতেও হঠাৎ ঝড় উঠল, চারিদিকটা অন্ধকার হয়ে গেল, মনে হয় খুব বৃষ্টি নামবে। আদ্রিতা, একটা কথা বলি। সাইদ, বলো। আদ্রিতা, আমার বাবার কথা খুব মনে পড়ছে। আপনি আমাকে বাবার কাছে নিয়ে যাবেন? সাইদ, এটা আবার কোন কথা হলো? আমি যেতে না পারলেও তুমি কাল চলে যাবে, ড্রাইভার তোমাকে নিয়ে যাবে, আবার নিয়েও আসবে। কিন্তু এগুলো কালকের কথা, আমার এখন ওটা লাগবে। আদ্রিতা, কোনটা? অন্যদিকে। রাকিব, এই ঝড়ের রাতে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এই রাতের শপথ, তোর জীবন আমি নরক বানাইয়াই ছাড়বো। তুই মরবি, সাথে তোর সাইদও। এটা রাকিবের প্রতিজ্ঞা। আই অ্যাম এ ব্যাক। ওয়েট আদ্রিতা, তোর জীবনে আজ থেকে খারাপ দিন শুরু। ঠিক তখনই। রাকিব, আমি বেঁচে থাকতে তোদের শান্তিতে থাকতে দেব না কখনো। এত ঝড় উঠছে বাইরে বলে বোঝানোর মতো না। সব কিছু উল্টিয়ে নিয়ে যাবে মনে হয়। আদ্রিতা, বাইরে কি ঝড় উঠছে? সাইদ, কাল বৈশাখীর ঝড়ের তাণ্ডব চলতেছে। আদ্রিতা, আমার জীবনেও আমি এরকম ঝড় দেখিনি। সাইদ, কে জানে বাহিরে কি হচ্ছে? রাকিবের বাবা, বাহিরে যে ঝড়, তাতে আমরা যে বাড়ি ভাড়াতে উঠেছি তার টিন উড়ে গেছে।
এখন একজনের বাসায় আশ্রয় নিয়েছি, জানি না কি হবে আজ রাতে। সাইদ, যতই সময় যাচ্ছে ততই ঝড় বেড়েই চলেছে। তখনই কেউ দরজায় নক করলো। আদ্রিতা, দেখো তো মা এসেছে মনে হয়। আদ্রিতা বিছানা থেকে গিয়ে দরজা খুলে দেখলো মা দাঁড়িয়ে আছে। মা, আপনি এত রাতে? ভেতরে আসেন মা, ডিস্টার্ব করলাম নাকি? সাইদ, মা তুমি কি যে বলো আল্লাহ জানে। মা, রুমে একলা একলা ভয় লাগতেছিল, তার উপরে বাইরে এত ঝড় উঠেছে, তার উপর বিদ্যুৎও নেই। জানি না আজকে রাতে কি হবে। সাইদ, জানি না মা, তুমি তাহলে আদ্রিতাকে নিয়ে যাও, দুজনে একসঙ্গে থাকলে ভয় লাগবে না। মা, আর তুই? সাইদ, আমি ঘুমাবো এখন, না হলে সকালে উঠতে পারবো না। তারপর মা আদ্রিতাকে নিয়ে রুম থেকে চলে গেল। গায়ে কম্বল জড়িয়ে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। সময়ের পরিবর্তনে সব কিছু বদলে গেছে। আদ্রিতাকে কিছুদিন ধরে লক্ষ্য করছি, উনি রাতে কার সাথে যেন একলা একলা কথা বলেন আমি ঘুমিয়ে গেলে। আমি তাতে কিছু মনে করি না, কারণ আমি জানি উনি কেমন। আজ হঠাৎ চলবে, কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে।